আমি জানি না বিজেপিরও ককরোচ ফোবিয়া আছে কিনা। বিজেপি সেটাই করছে বলে আমার মনে হয়, যেটা তাদের রাজনৈতিক স্বার্থের পাশাপাশি দেশের মর্যাদাকেও অটুট রাখবে। ভারতবর্ষের আন্দোলনটা কিন্তু বিদেশের মাটি থেকে সমাজ মাধ্যমের মাধ্যমে আন্দোলনটা তৈরি হয়েছে। এই আন্দোলনের জয়প্রকাশ নারায়ণ কে, এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো নেই। চর্চা ডিকোডে স্বাগত। তেলাপোকা বা আরশোলা এই নামটা আমাদের সবারই পরিচিত এবং এর ভয়াবহ প্রতাপ আমাদের প্রত্যেকের ঘরে ঘরে বলতে গেলে। আবার এর মারারও যে বিজ্ঞাপন, তেলাপোকা বা আরশোলা দমনের যে বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপনেরও কিন্তু সর্বত্র ছড়াছড়ি। হাটে মাঠে ঘাটে অনলাইনে সর্বত্রই দেখতে পাবেন। কিন্তু এই তেলাপোকা বা আরশোলা যে একটি জাতির সামাজিক রাজনৈতিক জীবনে এতটা প্রভাব ফেলতে পারে, সেটা কিন্তু আমরা আমাদের প্রতিবেশী দেশ ভারতকে না দেখলে বা ভারতের সাম্প্রতিক রাজনীতিকে না দেখলে না বুঝলে আমরা ঠিক বুঝতে পারতাম না। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কলকাতা থেকে সাংবাদিক তরুণ চক্রবর্তী। তরুণ চক্রবর্তী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ আপনাকে। এই যে ভারতে হঠাৎ করে তেলাপোকা বা আরশোলার একটা ব্যাপক প্রভাব বিশেষত রাজনৈতিক এবং সামাজিক জীবনে, এর উত্থানের হঠাৎ কারণটা কি? আপনি কিভাবে দেখছেন এটাকে? দেখুন, ভারতীয় উপমহাদেশে অরাজনৈতিক একটা রাজনৈতিক উত্থানের প্রেক্ষাপট বহুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি। একটা সময় যখন জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে ভারতবর্ষে একটা এ ধরনের আন্দোলন হয়েছে, অতীতে খুব বেশি বছর পিছনে নয়, আন্না হাজারে, প্রবীণ গান্ধীবাদী নেতা আন্না হাজারে এবং অরবিন্দ কেজরিওয়াল, তাদের নেতৃত্বে একটা আন্দোলন দিল্লিতে আমরা দেখেছি। রাজনৈতিক নেতাদের দুর্নীতি এবং অন্যান্য কারণে রাজনৈতিক নেতাদের প্রতি সাধারণ মানুষের একটা অশ্রদ্ধা এই উপমহাদেশে দিন দিন বাড়ছে। সেটা আমরা যদি খেয়াল করি, আমাদের প্রতিবেশী বা আপনাদের দেশ বাংলাদেশের জুলাই অভ্যুত্থান, বা শ্রীলঙ্কার যে মাস মুভমেন্ট আমরা দেখেছি, বা নেপালে কিছুদিন আগে যে স্বতঃস্ফূর্ত আন্দোলন হয়ে গেল, আমার মনে হয় একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে এর পিছনে তথাকথিত রাজনৈতিক যে রাজনীতি, তার সঙ্গে অরাজনৈতিক ব্যক্তিদের একটা সংঘাত রয়েছে। কিন্তু যে রাজনীতি আমরা, যে অরাজনৈতিক রাজনীতি আমরা স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন আমরা বাংলাদেশে, শ্রীলঙ্কায় বা নেপালে দেখেছি, সেখানে নেতৃত্বে কিছু মানুষ ছিলেন। অফলাইন আন্দোলন, অনলাইনের বাইরেও, নেট দুনিয়ার বাইরেও আন্দোলনটা আমরা রাস্তায় নেমে মানুষকে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করতে দেখেছি। ভারতবর্ষে ককরোচ জনতা পার্টি নামে যে নতুন সংগঠনের অনলাইনে অভ্যুত্থান বা আবির্ভাব ঘটেছে, তাকে কিন্তু আমরা এখনো অফলাইনে বা পথে নেমে আন্দোলন করতে দেখিনি। আজকেই একটি রাজনৈতিক বিশ্লেষণ সকালে পড়ছিলাম এখানকার একটি স্থানীয় সংবাদপত্রে, তাতে একটা প্রশ্ন করা হয়েছে, খুব যথাযথ প্রশ্ন, এই আন্দোলনের জয়প্রকাশ নারায়ণ কে? এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো নেই। এই তথাকথিত ককরোচ পার্টি বলে যেটা হয়েছে, তাদের পুরোটাই সামাজিক মাধ্যমে, অনলাইন দুনিয়ায়, তাদের বাস্তবে আমরা এখনো দেখছি না। তবে হ্যাঁ, একটা জনসমর্থন তো রয়েছে। ভারতবর্ষের রাজনীতিতে আদেও তারা কতটা দাগ কাটতে পারবে সেটা আগামী দিনে বলবে, কিন্তু এখনো তাদের যাবতীয় কর্মকাণ্ড অনলাইনের মধ্যেই সীমাবদ্ধ, নেট দুনিয়াতেই রয়েছে। বাস্তবের মাটিতে তথাকথিত প্রতিষ্ঠিত রাজনৈতিক দল যারা রয়েছে, সেই রাজনৈতিক নেতাদের সঙ্গে তাদের সরাসরি সংঘাত না এলে বোঝা যাবে না। অবশ্যই এইটুকু এখন বলা যায়, তাদের পিছনে একটা জনসমর্থন রয়েছে, মানুষ তাদেরকে নেট দুনিয়ায় সমর্থন করছেন, কিন্তু নেট দুনিয়ার বাইরে যে বাস্তব দুনিয়ায় তারা এখনো পরীক্ষিত নন। এবং এটাই বলা যায় যে রাজনৈতিক নেতাদের দলমত নির্বিশেষে তাদের প্রতি মানুষের অনাস্থা এবং অবিশ্বাস দিন দিন বাড়ছে, এটাও কিন্তু স্পষ্ট। তো আপনি বলছেন যে তারা পুরোপুরি অনলাইন নির্ভর বা
বাস্তব দুনিয়ার বাস্তবের রাজনীতির বাস্তবতার সঙ্গে তারা এখনও মানে মাঠের রাজনীতির সঙ্গে তারা এখনও যুক্ত হয়নি। কিন্তু এই যুক্ত না হওয়ার পরেও মানে যদি বলি ভারতের শাসক দল বিজেপি তারা এত ভীত কেন, এত ভয় পেয়ে গেল কেন বলে মনে হচ্ছে? দেখুন, মূলত প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তুলতে এই আন্দোলন। আমরা যদি দেখি আমাদের প্রতিবেশী দেশ, আগেই বললাম বাংলাদেশের যে জুলাই অভ্যুত্থান, সেটাও কিন্তু জেনজের একটা অগ্রণী ভূমিকা ছিল। শ্রীলঙ্কা, নেপাল সেখানেও হয়েছে। ভারতের যে কোনো দেশেরই শাসক দল কখনো কোনো গণ অভ্যুত্থানকে মদদ যোগাতে পারে না। তারা সবসময় কড়া হাতে সেটাকে দমন করার চেষ্টা করেছে। এক্ষেত্রেও ভারত সরকার বা ভারতের শাসক দল সেটাই করছে বলে আমার মনে হয়। কিন্তু সিঁদুরে মেঘ দেখার ব্যাপারটা এখন টু আর্লি, কারণ তাদের যাবতীয় যা কর্মকাণ্ড, আবারও বলছি, সেটা নেটের মধ্যেই সীমাবদ্ধ, এক নাম্বার। দু নম্বর, আমি যেটা দেখেছি, আমার যেটা পর্যবেক্ষণ রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে, বাংলাদেশে বা ভারতেও যে এই ধরনের গণ অভ্যুত্থানের মাধ্যমে এক ধরনের রাজনৈতিক গণ অভ্যুত্থান বা গণতান্ত্রিক গণ অভ্যুত্থান বলে যদি আমরা এটাকে ব্যাখ্যা করি, আমরা দিল্লিতে দেখেছি নির্ভয়ার পর দুর্নীতি অভিযোগকে সামনে রেখে অরবিন্দ কেজরিওয়াল বা কি বলে আন্না হাজারা যে আন্দোলন করেছিলেন, যে আন্দোলনের প্রোডাক্ট হচ্ছে আম আদমি পার্টি, তারা ক্ষমতায় আসে। কিন্তু দেখা গেছে তারাও রাজনৈতিক গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে তারাও অরাজনৈতিক রাজনীতির কথা বলে এসে আমাদের দেশে যে ট্র্যাডিশনাল রাজনীতি তাতেই গা ভাসিয়েছে। আরো আগে স্বাধীনোত্তর ভারতবর্ষে যখন জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে, সেই আন্দোলনের যারা প্রোডাক্ট, সেই লালু প্রসাদ যাদব, সেই নীতিশ কুমার বা আরো অন্যান্য যারা রয়েছেন, সেই গণ আন্দোলনের যারা প্রোডাক্ট, তারা কিন্তু তাদের বিরুদ্ধেও দুর্নীতির অনেক ভুরি ভুরি অভিযোগ উঠেছে। ফলে এই যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়ায় গা ভাসিয়ে যারা তাদের রাজনৈতিক অরাজনৈতিক কথাবার্তা বলে রাজনৈতিক রুটি সেঁকতে যাচ্ছেন, তারা কতটা সফল হবে এবং তাদের প্রতি সাধারণ মানুষের মোহ কতদিন থাকবে, এটা অবশ্যই প্রশ্ন, অবশ্যই একটা বড় ধরনের প্রশ্ন বা সন্দেহের অবকাশ রয়েছে। তেমনি যেমন বাংলাদেশে তো শুধু অনলাইন বা নেট দুনিয়ার আন্দোলন নয়, বাস্তবে মাটিতে নেমে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান আমরা দেখেছি। সেই অভ্যুত্থানের পরে যারা সরকার গঠন করেছিলেন, যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল, তার সাফল্য থেকেও ব্যর্থতার ঝুলি বেশি বলে আপনাদের দেশের গণমাধ্যমেরই বিভিন্ন সংবাদে আলোচনায় আমরা পড়তে বা জানতে পারি। তো ফলে ভারতেও এই যে ককরোচ পার্টি বা আরসোলার মতো একটা খুব বিচ্ছিরি ধরনের একটা প্রাণীকে নিয়ে যে ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলন প্রথম কথা কতটা দানা বাঁধতে পারবে সেটা এখনো পরীক্ষিত নয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, অবশ্যই বড় প্রশ্ন, সেটা হচ্ছে যদি দানা বাঁধতেও পারে, তারা কি অতীতের মতো ফের মানুষের মোহভঙ্গ করবে না তো? এই প্রশ্নটাও সাধারণ মানুষের মধ্যে রয়েছে। কিন্তু শাসক দল এর মধ্যে সিঁদুরে মেঘ দেখছেন, কারণ হচ্ছে শাসক সবসময় একটু বাড়তি সতর্ক থাকে, বাড়তি সতর্ক থাকার মতো তাদের অবকাঠামো থাকে। ফলে তাই তারা অঙ্কুরেই এই ইয়েকে, সিঁদুরে মেঘকে বিনাশ করতে চাইছে, মুছে দিতে চাইছে। আমি জানি না কতটা তারা সফল হবেন বা ব্যর্থ হলেও সেটা ভবিষ্যতে কি বাংলাদেশ, শ্রীলঙ্কা বা নেপালের মতো চেহারা নেবে কিনা সেটা বলার সময় এখনো আসেনি। এখন তো আপনি যেভাবে বলছিলেন যে খুব কম সংখ্যক জায়গায় বিজেপি ক্ষমতায় নেই, এরকম ভারতের রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু খুবই কম। তার মানে হচ্ছে যে ভারতবর্ষ জুড়ে বিজেপি কেন্দ্রীয় শাসনে এবং বিভিন্ন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের শাসনে আছে। তাহলে এত জনপ্রিয়, এত মানে বিগত আসাম পশ্চিমবঙ্গ নির্বাচন যদি দেখি এবং অন্যান্য জায়গার নির্বাচন যদি দেখি,
তাহলে তো বিজেপির জনপ্রিয়তা তো তুঙ্গে। এই মুহূর্তে মনে হয় ভারতে সবচেয়ে ভালো সময় যদি বিজেপির এসে থাকে তো এই মুহূর্তে আছে। তাহলে বিজেপির মতো দল একটা ছোট্ট অনলাইন আন্দোলনের ইয়েকে এতটা ভয় পাওয়ার কারণ কি? বিজেপি ভারতবর্ষের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ক্ষমতায় রয়েছে। সাম্প্রতিক নির্বাচনেও আসাম এবং পশ্চিমবঙ্গে তারা জয়লাভ করেছেন। পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলে তাদের জোট সরকার গঠন করেছে। কিন্তু তারপরেও মাথায় রাখতে হবে, বিজেপির ভোট প্রাপ্তির হার কিন্তু 40%। অর্থাৎ 60% ভারতবর্ষের মানুষ বিজেপিকে পছন্দ করেন না বা বিজেপির প্রতি তাদের সমর্থন নেই। সমর্থন নেই এর পাল্লা কিন্তু সমর্থন আছের পাল্লার তুলনায় অনেক বেশি ভারী। আর আরেকটা বিষয়, বিজেপি একটি সুসংহত রাজনৈতিক দল। তাই তারা জানে যে যদি এই ধরনের আন্দোলন, অরাজনৈতিক গণ অভ্যুত্থান যদি সংগঠিত হয় ভারতবর্ষের মতো বৈচিত্র্যময় দেশে, তাহলে সেটা তাদের বিপদ হতে পারে। তাই রাজনৈতিক ভাবেই তার মোকাবিলা করা বিজেপির জায়গা থেকে সেটা অত্যন্ত জরুরি। তাই তারা সেটাই করছে। আমার মনে হয় এটা যে কোনো শাসক দলই বা যে কোনো রাজনৈতিক দলই একটা অরাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টাকে শক্ত হাতে দমন করা কর্তব্য, এবং সেই তাদের রাজনৈতিক স্বার্থেই তারা এটা করছেন। এর মধ্যে বাড়তি উৎসাহ বা বাড়তি আলাদা কিছু সতর্কতার বিষয়টি আমি দেখছি না। ককরোচ পার্টি একটা নতুন গণ আন্দোলন, যেটা নেট দুনিয়ায় সীমাবদ্ধ। আগামী দিনে সেটা পথে নেমে হবে কিনা তো কেউ বলতে পারে না, এখনো পর্যন্ত নামেনি। ফলে বিজেপির যে সতর্কতা, সেটার কারণ হচ্ছে আগামী দিনে প্রতিবেশী রাষ্ট্র এবং ভারতবর্ষের ইতিহাসকে মনে রেখে তাদের এই সতর্কতা। আমি আবারও বলছি, পশ্চিমবঙ্গে যেমন 2 বছর 2 আগে অভয়া কাণ্ডকে ঘিরে রাত দখল নামে অরাজনৈতিক যে আন্দোলন হয়েছিল, তাতেও আমরা বিপুল জনসমর্থন দেখেছিলাম। সেটা মূলত বামপন্থীদের একটা ইয়ে ছিল। কিন্তু সেই আন্দোলনের পরও বামপন্থীদের সংগঠিত রাত দখলের আন্দোলন, সেটা কিন্তু আমাদের এবারের যে সদ্য সমাপ্ত নির্বাচন, সেখানে তার বিন্দুমাত্র দাগ কাটতে পারেনি। তেমনি নির্ভয়াকে কেন্দ্র করে, দুর্নীতিকে কেন্দ্র করে ডক্টর মনমোহন সিং, প্রয়াত ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিং এর সরকারের দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল দিল্লিতে, যার উত্থান আম আদমি পার্টি, সেই আম আদমি পার্টিও কিন্তু আর 5টা রাজনৈতিক দলের মতো রাজনৈতিক দলেই পরিণত হয়েছিল এবং ব্যাপক দুর্নীতির অভিযোগে তারা অভিযুক্ত হয়ে দিল্লির প্রশাসন থেকে ক্ষমতাচ্যুত হয়েছে। সদ্য সমাপ্ত নির্বাচনেও তামিলনাড়ুতে আমরা দেখেছি একজন চলচ্চিত্র শিল্পী বিজয় তার জনপ্রিয়তাকে পুঁজি লাগিয়ে ক্ষমতায় এসে তিনিও কিন্তু আর 5টা রাজনৈতিক দলের মতোই রাজনীতিই করছেন। শুধু বিজেপি বিরোধী হাওয়া থেকে কিন্তু ইয়ে তৈরি হয়নি, আরশোলা পার্টি তৈরি হয়নি। ভারতবর্ষের প্রাতিষ্ঠানিক যে রাজনৈতিক দল এবং যে সমস্ত প্রতিষ্ঠান আছে, সর্বোচ্চ আদালত রয়েছে যেটা সুপ্রিম কোর্ট, বা আমাদের যে বিচার ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা এবং সমস্ত কিছুকেই একটা অবজ্ঞা বা কটাক্ষ করে এই রাজনৈতিক উত্থান। ফলে এটা কিন্তু শুধু বিজেপির জন্য নয়, এটা কংগ্রেস সহ ভারতবর্ষের যে অন্যান্য রাজনৈতিক তথা মানে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে, তাদের জন্য একটা হুমকি। দেশের গণতন্ত্রের পক্ষে মোটেই কল্যাণকর হতে পারে না একটা আবেগে ভাসমান রাজনৈতিক উত্থান। এটা ইতিহাস আমাদের বলে। হ্যাঁ, সেই আন্দোলন যদি একসময় কোনো সুশৃঙ্খল পদে অতিবাহিত হয়, তবে সেটা গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে। কিন্তু হুজুগে মেতে এ ধরনের গণ অভ্যুত্থান কোন রাষ্ট্রের পক্ষে মঙ্গলদায়ক নয়, বরং দেশের যে সম্মান, দেশের যে মর্যাদা বিদেশের মাটিতে রয়েছে, সেটাকেও কিছুটা হলেও কলঙ্কিত করছে। আমরা সমাজ মাধ্যমে যে নেতিবাচক প্রচার দেখছি, সেটা কোনো কল্যাণকামী রাষ্ট্র বরদাস্ত করা উচিত নয়। ভারত সরকারও সেটাই করছেন বলে আমার মনে হয়। তবে হ্যাঁ, এই আন্দোলন থেকে এটা যদিও নেট আন্দোলন, এই আন্দোলন থেকে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর
একটা জিনিস শিক্ষা নেওয়া উচিত বলে আমার মনে হয়, সেটা হচ্ছে মানুষ দিন দিন এই রাজনৈতিক দল, তথাকথিত প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর উপর আস্থা হারাচ্ছেন। সেই আস্থা কিভাবে ফিরিয়ে আনা যায়, কিভাবে আমাদের গণতান্ত্রিক পরিকাঠামো আরো ভালোভাবে পরিচালিত করা যায়, সেটাকে দেখা উচিত। এবং এই যে ককরোচ পার্টি, ককরোচ আরশোলা তো আমাদের দেশের মহিলাদের অত্যন্ত ভয়ের বিষয়, তারা ভয় পান, রীতিমতো ঘৃণা করেন। মহিলারা আরশোলার নাম শুনলে, আমি অনেক মহিলাকে চিনি, আমার অফিসে যেসব নারী সহকর্মীরা রয়েছেন তারাও, তাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম, তারাও আরশোলার নাম শুনলে অনেকটা আঁতকে ওঠে। তো আমি জানি না বিজেপিরও ককরোচ ফোবিয়া আছে কিনা, কিন্তু শুধু বিজেপির নয়, আমি আবারও বলি, এটা প্রতিষ্ঠিত সমস্ত রাজনৈতিক দলের পক্ষে হুমকি। তাই এই ককরোচ পার্টিকে নিয়ে যে ডুবন্ত কিছু রাজনৈতিক দল, তারা হই হল্লা বা অতি উৎসাহী হলেও ভারতবর্ষের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল কংগ্রেস, বিজেপি বা অন্যান্য শক্তি রয়েছে, তাদের জন্য এটা কিন্তু বিপজ্জনক। আম আদমি পার্টি একদম টাটকা ইতিহাস আমাদের চোখের সামনে রয়েছে। ফলে বিজেপি সেটাই করছে বলে আমার মনে হয়, যেটা তাদের রাজনৈতিক স্বার্থের পাশাপাশি দেশের মর্যাদাকেও অটুট রাখবে। কারণ আমি যতদূর জানি, এই ককরোচ পার্টির যে মুভমেন্ট, সেটা বিদেশের মাটিতে বসেই শুরু হয়েছে। এর পিছনে অনেক আন্তর্জাতিক খেলাও থাকতে পারে বলে আমার আশঙ্কা রয়েছে। কিন্তু এই একই ধরনের নেট দুনিয়া নির্ভর আন্দোলন এক পর্যায়ে গিয়ে আপনার বাস্তবের মাটিতে কিন্তু নেমে এসেছিল। সেটা আপনি বাংলাদেশ বলুন, নেপাল বলুন, শ্রীলঙ্কা বলুন, সর্বত্রই কিন্তু নেট দুনিয়া থেকে শুরু হয়ে সেই আন্দোলন বাস্তবের মাটিতে এসেছে। এখন যদি সেগুলো যদি স্বাগত হয়ে থাকে, তাহলে ভারতের এই আন্দোলনকে আপনি এতটা অবজ্ঞার চোখে দেখছেন কেন? আবারও বলছি, আমি বলছি এটা সবাই শুরু। আমি বলছি না এখনই যে এটা নেট দুনিয়ায় সীমাবদ্ধ থাকবে, কিন্তু এখনো অব্দি নেট দুনিয়াতেই সীমাবদ্ধ। এবং তাদের আপিল হচ্ছে এই দলে, যারা অলস এবং যারা নেটে বেশি সময় কাটান, তাদের প্রতি। ফলে এই আন্দোলনটা বাস্তবের মাটিতে কাকে সামনে রেখে হবে? আমরা দেখেছি জয়প্রকাশ নারায়ণকে সামনে রেখে আন্দোলন হয়েছে, আমরা দেখেছি আন্না হাজারের মতো অবিতর্কিত এবং একজন অত্যন্ত সৎ গান্ধীবাদী নেতাকে সামনে রেখে আন্দোলন হয়েছে। বাংলাদেশের যে আন্দোলন, সেখানে কিন্তু কোনো নেতা ছিলেন না। বাংলাদেশের আন্দোলনে কিন্তু কোনো নেতা ছিলেন না। আপনার এমনকি নেপালের আন্দোলনেও কিন্তু কোনো নেতা ছিলেন না। ঠিকই বলেছেন, বাংলাদেশের আন্দোলন কোনো নেতা দেখে হয়নি, স্বতঃস্ফূর্ত আন্দোলন। অনেক জায়গায় স্বতঃস্ফূর্ত আন্দোলন হয়েছে, তার মধ্যে থেকে নেতৃত্ব উঠে এসছে। কিন্তু বাংলাদেশের আন্দোলনটা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে হয়েছিল। বিদেশ থেকে সামাজিক আন্দোলনের সমাজ মাধ্যমের আন্দোলনের মাধ্যমে তৈরি হয়নি। ভারতবর্ষের আন্দোলনটা কিন্তু বিদেশের মাটি থেকে সমাজ মাধ্যমের মাধ্যমে আন্দোলনটা তৈরি হয়েছে। একটি মন্তব্য, প্রধান বিচারপতির একটি মন্তব্যকে ঘিরে, বিতর্কিত মন্তব্যকে নানা রকম ব্যাখ্যা করে আন্দোলনটা শুরু হয়েছে। সেক্ষেত্রে আমার মনে হয় দুটোর মধ্যে পার্থক্য রয়েছে, এবং এটা পুরোপুরি আবেগ নির্ভর একটা আন্দোলন আমার মনে হয়েছে। আর আরো একটা জিনিস বলি, এই আন্দোলনকে অঙ্কুরেই বিনাশ করতে শাসক দল যতটা সক্রিয়, বাংলাদেশে বোধহয় ততটা সক্রিয়তা আমরা দেখিনি। ভারতবর্ষে মনে রাখতে, বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের একটা বড় পার্থক্য হচ্ছে, ভারতবর্ষ বহু ভাষিক, বহু জাতিগোষ্ঠীর একটি সম্মিলিত জোট। এখানে একটা জাতি, একটা ভাষিক গোষ্ঠী বা একটা ধর্মীয় সম্প্রদায়ের ব্যাপার নয়। ফলে ভারতবর্ষের মানচিত্রটা, ভারতবর্ষের যে সমাজ ব্যবস্থা, বহুদা বিভক্ত সমাজ ব্যবস্থা, সেখানে কিছু করতে যাওয়াটা, অনেক রকম রাজনৈতিক কম্পালশন আছে, অনেক রকম আঞ্চলিক রাজনীতি আছে, সেগুলো সম্মিলিত ভাবে কতটা করে উঠতে পারবে নেট দুনিয়া, আমার এক্ষেত্রে যথেষ্ট সন্দেহ আছে। এবং আমি মনে করি এই ধরনের গণ অভ্যুত্থান আরো একটা রাজনৈতিক শক্তিরই উত্থান ঘটায়। গণতন্ত্রে এই ধরনের গণ অভ্যুত্থান থেকে
যে যা তৈরি হবে সেটা রাজনীতির বিকল্প নয়, প্রতিষ্ঠিত রাজনৈতিক বিকল্প নয়, বরং রাজনৈতিক শক্তি হয়তো বদল হতে পারে, বিজেপির বদলে অন্য কোনো রাজনৈতিক দল আসতে পারে, বা যারা আসবে উঠে আসবে তারা একটা রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসবে। কিন্তু তার মানে এই নয় যে আমাদের রাজনৈতিক পরিকাঠামোটা তছনছ হয়ে যাবে, আমার সেটা মনে হয়নি এখনো। তো এবার একটু অন্য প্রসঙ্গে আপনার সঙ্গে কথা বলতে চাই যে আগামীকাল বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ঈদ উল আজহা পালিত হবে। সেখানে এই ঈদ কোরবানি ঈদ নামে পরিচিত। তো এই প্রথম ঈদ উল আজহার সময় পশ্চিমবঙ্গের বিজেপি সরকার ক্ষমতায়, এবং এই ঈদে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মুসলমানরা, ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানি দেন যাদের সামর্থ্য আছে। তো এবারে এসব ক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা বা সরকারের কোনো বিধিনিষেধ এরকম কোনো কিছু আছে কি না, নাকি সম্পূর্ণ মানে অন্যান্য বারের মতোই এই কোরবানির ঈদ পালিত হতে চলেছে? দেখুন, এ বিষয়ে আমার সাবেক বিজেপি রাজ্য সভাপতি, বর্তমানে ভারত সরকারের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গেও কথা হয়েছে, এবং আরো অনেকের সঙ্গে কথাবার্তা বলে যেটা বুঝেছি, সরকারের তরফ থেকে বাড়তি কোনো বিধি নিষেধ নেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলতে পারি। পশ্চিমবঙ্গে ঈদ আগে অতীতের মতোই হবে। নামাজের জায়গাটা রেড রোডের বদলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার সতর্ক যাতে কোনো রকম অতি উৎসাহীরা কোনো রকম ঈদের উৎসবে কোনো রকম বাধার সৃষ্টি করতে না পারে। ঈদের ছুটি অতীতে 2 দিন থাকলেও এবার 1 দিন করা হয়েছে, এটাই বেসিক পার্থক্য। তবে তবে কোন কোন জায়গায় এবার কোরবানি ঈদে পশু, বিশেষ করে গরু জবাই করাটাকে নিজেরাই স্থগিত রেখেছেন সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে, যাতে অন্য ধর্মের সম্প্রদায়ের উপর আঘাত না থাকে। কিন্তু আমি যেটা জানতে পেরেছি, আসামে বহু জায়গায় পশু বলি নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। এবং আসামে যেটা দেখেছি, আসামের মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে কোথাও লেখা নেই যে কোরবানি ঈদে গরুকে জবাই করতে হবে, এমন কোনো ধর্মীয় ব্যাখ্যা তিনি পাননি, তাই সেখানে এটা বন্ধ করা হয়েছে। প্রকাশ্যে জবাই করাটা এখানে হয়তো কোথাও কোথাও স্থানীয় প্রশাসন বা স্থানীয় মানুষজনের আপত্তিতে বন্ধ রাখছে। আমার ভারতবর্ষের বেশিরভাগ মুসলিম সম্প্রদায়ের মানুষ, ভারতবর্ষে বেশিরভাগ কেন প্রায় সব মুসলিমই তারা সাম্প্রদায়িক সম্প্রীতি চান। সেই আর ঈদ হচ্ছে খুশির উৎসব, তাই সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে তারা স্থানীয় স্তরে করছেন খুশির ঈদ পালনের জন্য। গোটা ভারতবর্ষই অধীর আগ্রহে প্রতীক্ষা করছে বৃহস্পতিবার ঈদ। আমি আবারও বলছি, পশ্চিমবঙ্গে সরকার বাড়তি কোনো ঈদ উপলক্ষে সতর্কতা জারি করেনি। তবে তবে মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ধরপাকড় শুরু হওয়ায় এবং মুসলিমদের উপরেও সন্দেহের কোনো কোনো মহল থেকে সন্দেহের দৃষ্টি থাকায় মানুষ, একটা বড় অংশের মানুষ আতঙ্কিত। সেই আতঙ্ক ছাপ রয়েছে, কিন্তু সরকারিভাবে প্রকাশ্যে এখনো পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা জারি হয়নি। ধন্যবাদ তরুণ চক্রবর্তী চর্চাকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, চর্চা ডিকোডে এখন এ পর্যন্তই। দেখা হবে পরের পর্বে।